আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার লাইভে জয়েন হয়েছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। কলিজারা, আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে কিনা, প্লিজ একটু কমেন্টস করে জানান। আমার আজকের লাইভের রেসিপি হবে আলু কাঁচা টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল। এই রেসিপিটি আপনাদের দেখাবো আমি। আমরা যেভাবে বাসায় নিজেরা রান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সবাই জয়েন করেন, রেসিপিটি শুরু করব। বেগুন ভাজি করতেছি, উল্টে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, জালটা কমিয়ে দিলাম। আজকে ক্যামেরা ধরার কোনো লোক নেই, তাই নিজে নিজেই সব করছি। ব্যাকগ্রাউন্ড একটু চলে আসতে পারে, দুঃখিত আমি। কলিজারা কমেন্টস করে জানান আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা, আমি তো বুঝতে পারতেছি না। কমেন্টস করে জানান লাইভটি ক্লিয়ার আছে কিনা। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব। রুই মাছের পাতলা ঝোল। ক্যামেরাটা কাঁপছে, দুঃখিত। আমি আগে হলুদ আর লবণ মাখিয়ে রুই মাছ ভেজে নিয়েছি। আর এখানে টমেটো, কাঁচা আলু দেখতে পাচ্ছেন। টমেটোগুলো ছোট সাইজের টমেটোগুলো মাঝখানে ফাড়া দিয়েছি শুধু। ওই আলু আর এই টমেটো এই সাইজ করে কেটেছি। কাঁচা এবছরের কাঁচা টমেটো। আর মশলাপাতি পাশেই আছে। তো এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেব, কমিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি যা করব, পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টস করে জানান। কলিজারা, যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। কলিজারা, সারাদিন সারা না দিলে আমি বুঝতে পারবো না। আমি যেভাবে রুই মাছের পাতলা ঝোল করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কমেন্টস করে জানালে আমি বুঝতে পারবো। আমার কাছে আর কোনো ফোন নেই যে আমি দেখবো ঠিক আছে কিনা। একমাত্র আপনারাই বলতে পারবেন আমার লাইভটি ক্লিয়ার আছে কিনা। ক্লিয়ার থাকলেও বলেন, না থাকলেও বলেন, আমি বুঝতে পারি না। এইদিকে পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন হয়ে আসুক, তারপর অন্য মশলা দিয়ে দিব। আর এদিকে আমি একটু বেগুন উল্টিয়ে দিচ্ছি। আমি অন্য একটা সবজি রান্না করে রেখেছি। প্রথমে মনে হচ্ছে একটু তাপটা বেড়ে গেছে কড়াই। সেই সবজি হচ্ছে সিম আলু আর হচ্ছে একটু বেগুন দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল ঝোল করেছি।
ডুবো তেলে বেগুন ভাজি করলে আরো অনেক মজা হয়। তারপর আমি অনেক তেল দিয়েছি, বড় ফ্রাই প্যানে একসাথে দিয়ে দিলাম। এই কারণে অল্প অল্প করে ভেজে নেওয়ার তো অত নেই, তো আমি একসাথেই দিয়ে দিয়েছি বড় ফ্রাই প্যানে। একদম অল্প আছে, আস্তে আস্তে হোক। এদিকে আমার রেসিপির পেঁয়াজ হালকা ব্রাউন চলে আসছে। এখন আমি যা করব, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চামচ, জিরা বাটা 1 চামচ দিয়ে পেঁয়াজ হালকা ব্রাউন করে আমি চুলার জালটা একটু কমিয়ে অন্য মশলাগুলো দিয়ে দিলাম, যাতে আমার তেল ছিটিয়ে আমার মুখে না লাগে। দেখতেই পাচ্ছেন। তারপর আবার একটু জাল বাড়িয়ে দিলাম। এখন এই ফ্রিজে রাখার মশলাগুলো ভালোভাবে কষাচ্ছি। আম্মা একটু এদিকে আসেন, আমার মনে ছিল না, একটু এদিকে আসেন। ও মাই গড, লবণ দিয়ে দিলাম, 1 হাত দিয়ে খোলা যায় না বাটা। 1 চা চামচ পরিমাণ, এটা মনে হচ্ছে হয়ে যাবে। কলিজারা কমেন্টস করেন। কমেন্টস না করলে আমার এত কষ্টের রান্না কিভাবে হবে বলেন? একটু কমেন্টস করে জানান। এক হাতে ফোন আর এক হাতে এই মশলাগুলো একটু বের করে দেন। লবণটা আমি দিয়েছি, আপনারা বুঝতে পারবেন না কতটা কষ্ট হয়। এক হাতে ফোন, আমার বড় স্ট্যান্ড নেই, এক হাতে ফোন আর এক হাতে আমি এই রান্নার রেসিপি আপনাদের দেখাচ্ছি। এই শীতে মানে রুই মাছ বা যে কোনো মাছ দিয়ে এরকমের কাঁচা টমেটো আলু দিয়ে পাতলা ঝোল কীভাবে রান্না করে খুবই টেস্টি এবং মজাদার হয়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা যদি লাইক কমেন্টস না মারেন তাহলে আমি কিভাবে মানে খুশি হব বলেন? আপনারা যত লাইক করবেন আমার লাইভ ভিডিও, তত আমার কাজ বেড়ে যাবে। 1.5 চামচের মতো, 1.5 চামচ নয়, 1 চামচের একটু বেশি দিয়েছি, 1.5 চামচের কম দিয়েছি। হলুদের পরিমাণটা একটু কম দিলে সমস্যা নেই, যেহেতু মাছ একটু মরিচের পরিমাণটা দিতে হবে। এখানে আমি 1 চামচ, এটা 1.5 চামচের মতো দিয়েছি। আমি কাঁচা মরিচ দেবো, সে কারণে আমি গুঁড়ো মরিচটা একটু কম দিয়েছি। তেলে হ্যাঁ, আমি হেডলাইনে দিয়েছি আমি কি রান্না করি ভাইয়া। অভিমানী মন আমার, কলিজের টুকরো, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইফটি ক্লিয়ার আছে কিনা একটু মানে কমেন্টস করে জানান কলিজা। এখন আমি পানি দিয়ে দেবো, কষানো হয়ে গেছে। কলিজারা লাইক মারেন, আমার লাইভে লাইক মারেন। এত কষ্ট করে আপনাদের জন্য এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসি লাইভে, আপনারা একটু লাইক মারেন। এখানে আমার এই রান্নাটা মশলাটা আরও একটু ভালোভাবে কষিয়ে নিই, তারপর অন্য কিছু দেখাবো। এখানে আমি এবার বেগুনটা একটু উল্টিয়ে দেই। কারণ আমার ছোট বাবা সোনাটা ঘুমিয়ে পড়েছি, গোসল করিয়েছি, সে কারণে আমি রান্নায় চলে আসতে পারছি, না হয় আজকে রান্নাই করতে পারতাম না। রিমনও বাসায় নেই। রিমন হচ্ছে আমার বোনের ছেলে, বড় বোনের বড় ছেলে। এইদিকে আমার মশলা কষাচ্ছি। কলিজারা লাইক মারেন। কলিজারা, আমার কলিজার টুকরো ভাইয়ারা আপিরা কি কোথায় আছেন আমার কলিজারা? মশলাগুলো ভালোভাবে কষিয়ে, হ্যাঁ, মশলাগুলো ভালোভাবে কষিয়ে কেটে রাখা কাঁচা টমেটো আলু আমি দিয়ে দেব প্রথমে কষানো মশলায়।
দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। থ্যাংক ইউ সো মাচ কলিজারা, থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই দেখতে চাই, আপনাদের লাইক আমার কলিজাটা ভরে যায়, প্রাণটা ভরে যায়। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ কলিজারা, লাইক মারেন। দেখতেই পাচ্ছেন এখন আমি আলু আর টমেটো একটু কষিয়ে নেব। আমি অনেক কষ্ট করে লাইভ করি, আমার বড় স্টার নেই, সে কারণে একটু হাতটা নড়ে চড়ে যায়। কি আর করবো, যে ছোট স্ট্যান্ড সেটা দিয়ে মানে আমার রান্নাটা পুরো আসে না, সে কারণে আমি হাত দিয়ে ফোনটা ধরি বা ক্যামেরাটা ধরি। এদিকে আমার বেগুনের অবস্থা কি, এই শীতে বেগুন ভাজি খেতে কার কার মন চায়। বেগুন দিয়ে একটা স্ন্যাক্স রেসিপি বানাবো চিন্তা করেছি আপনাদের জন্য। ওয়াও, ডার্ক হয়ে গেছে, আমার মনে হয় এখন এটা অফ করে দিতে হবে। আর বেগুন ফ্রাইটা একটু ডার্ক ভালো লাগে। চুলাটা বন্ধ করে দিই, যে তাপ আছে এটা হয়ে যাবে। একদম ডার্ক ডার্ক বেগুন ভাজি। ওকে, আমার রান্নার কাছে চলে আসি। এখন আমি যেটা করব, আমার কষানো হয়ে গেছে টমেটো আলু, আমি মাছ উপর থেকে দিয়ে দেব। আগে লেজ দেই, লেজটা একটু শক্তই থাকে, এটা ভেঙে যাবে না। আমি মাছ দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করে দিই কোন মাছটা ছোট বড়। ছোটগুলো মানে নিচে দেই আর বড়গুলো একটু উপরে দেই, কারণ বড়গুলো নিচে দিলে নাড়াচাড়া একটু ভেঙে যেতে পারে। এভাবে একটু রেখে দেব, তারপর ঢেকে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমার মাছ ভাজি করা আর যে টমেটো দিয়েছি এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিলে যে সমস্যাটা হয়, আমি দেখেছি যে টমেটোর কালারটা নষ্ট হয়ে যায়, তাই আমি চাচ্ছি না ঢেকে দেওয়ার জন্য। আমি একটু পানি দিয়ে দেব। আমি যেহেতু একটু পাতলা ঝোল খাবো, সে কারণে একটু পানিটা বাড়িয়ে দিয়েছি। নিচ থেকে একটু নেড়ে দিলাম যাতে নিচে লেগে থাকা কষানো মশলাটা উপরে উঠে যায়। এভাবে একটু হালকা করে নেড়ে দিতে হবে, জোরে জোরে না, একদম হালকা করে। কলিজারা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আশা করি আমার আজকের আলু কাঁচা টমেটোর সাথে রুই মাছের পাতলা ঝোল অনেক অনেক মজা লাগবে। আর এই রেসিপিটি আপনারা দেখে দেরি না করে 2-1 দিনের মধ্যে রুই মাছ এনে আলু কাঁচা টমেটো দিয়ে পাতলা ঝোল রান্না করে অবশ্যই খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আর শীতের সময় এই রেসিপিটি কেউ মিস করবেন না, অনেক 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 মজাদার হয়। রুই মাছের পাতলা ঝোল কাঁচা টমেটো দিয়ে রান্না করলে অনেক মজা হয়। যারা এটা পছন্দ করেন তারা মিস করবেন না, আর যারা এখনও খাননি তারা অবশ্যই খেয়ে নেবেন। কলিজারা কি কোথায় আছেন, কি কোথায় আছেন? আসলে এমন একটা টাইমে আমি লাইভে আসি, তখন সবাই ব্যস্ত থাকে খাওয়া দাওয়ায় বিশ্রামে। কি করব, আমার রান্নাটা একটু উল্টোপাল্টা টাইম, আমার বাবুকে সামলিয়ে আমার এই সময়টা আসতে হয়। আগে আমি রান্না করতে গেলে আমার বাবুর খাওয়ান হয় না, আর গোসলটা মানে উল্টোই পাল্টে যায়, সেই কারণে আগে বাবু, তারপর খাওয়া দাওয়া, রান্না বান্না।
প্লিজ কেউ কোনো কিছু মনে করবেন না যে আপু সবসময় 2টার পর আসে রান্না করতে। আমার ভাত আগে রান্না করা হয়ে যায়, তো সবজিটা শুধু মানে যে তরু তরকারি রান্না করি, মাছ মাংসটা আমার জন্য রেখে দেয়, ওইটা আমি পরে রান্না করি। আর সব কাজই আমার কাজের বুয়া করে, আমার শাশুড়ি মা ভাতটা রান্না করে রাখে, কারণ সে তো বুঝতেই পারে আমার লেট হয়ে যাবে। আর আমি আরও পরে হওয়ার আগে আগে কাঁচামরিচ কেচি দিয়ে কেটে দেব। আজকে আমার বউয়ে কাঁচামরিচ কেটে যায়নি। আর ধনে পাতাটা অবশ্যই দেবো, এটা মিস করব না, কেটে রেখেছি দেখেন। এটা অরিজিনাল গ্রামের, এই যে আমাদের অঞ্চলের ক্ষেত খামারের ছোট ছোট ধনে পাতা। কি যে সেন্ট, কি বলবো, নাকে মানে কি বলবো, আমি ওয়াশ করার সময় নাকে বাড়ি খেয়েছি সেন্টে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ অ্যাডভোকেট আলামিন হালাদার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। অভিমানী মন আমার, কি রান্না করলেন ভাবি? কোথায় গেলেন আপনি অভিমানী মন, কোথায় গেলেন? আপনাকে খুঁজছি আমি। আমার কলিজারা কি কোথায় আছেন? আজকে আমার কলিজারা হারিয়ে গেছে আমার মনে হচ্ছে। আমি আমার কলিজাদের দেখছি না, কে কোথায় আছেন কমেন্টস করেন। গরম ভাতের সাথে এই রুই মাছের পাতলা ঝোল, এই রেসিপিটি যদি আপনারা দুপুরে গরম ভাতের সাথে খান, তার সাথে আবার এই বেগুন ভাজি, জাস্ট জমে যাবে। কি বলবো, জাস্ট ডার্ক ডার্ক বেগুন ভাজি, একদম ডার্ক। একটা খেয়ে দেখে আপনাদের সাথে আড্ডা দিয়ে খেয়ে নিই। গরম গরম যে কোনো কিছুই খেতে অনেক মজা, তাই আমি আর মিস করলাম না, একটু বেগুন ভাজি খেয়ে নিই আর আপনাদের সাথে আড্ডা দিই। কলিজারা আপনারা কমেন্টস না করলে তো আড্ডা জমে না আমার। খুবই মজা হয়েছে, বিশ্বাস করেন, দেখছেন? ওয়াও, অনেক মজা হয়েছে। শীতের সময় বেশি বেশি বেগুন ভাজি খাবেন। আলুর ভর্তা, অন্যান্য ভর্তার সাথে বেগুন ভাজি অনেক জমে, তার সাথে আবার একটু পাতলা ডাল, জাস্ট ওয়াও। আমরা ভাত খাই একবেলা দুপুরে, সকালে আর রাতে রুটি খাই। সে কারণে আমরা যা কিছু রান্না করি দুপুরবেলায় আমরা ভাত খাই, আর 2 বেলা রুটি খাই। এই জন্য মানে সবজি টবজি অতটা বেশি, সবজিটা রান্না পরে, কিন্তু অন্যান্য খাবার যে অনেকে ডাল আলুর ভর্তা টর্তা সকালে খায়, ওটা আমরা পারি না। একদম লাইভই রান্নাটা শেষ করব। কলিজারা আপনারা দেখেন কেমন লাগছে আমার এই রেসিপিটি, কমেন্টস করে জানাবেন, অবশ্যই জানাবেন। আর আপনারা বাসায় ট্রাই করবেন। একঘেয়েমি রান্নাবান্না না করে একটু রান্নাবান্না ধরন চেঞ্জ করে রান্না করা অনেক ভালো। আমি আজকে আর কি রান্না করেছি সেটা আপনাদের দেখাবো। হ্যাঁ, সিম, আলু, আর এই হচ্ছে বেগুন। একটু বেগুন মোটা করে দিয়েছিলাম, নরম হয়েছে, দেখছেন? সিমটা অনেক সিদ্ধ হয়েছে। হ্যাঁ, টিপ দিলে দেখছেন গলে যায়। আর আমি তাজা সিমই রান্না করি, ফ্রিজে রাখলে সিম কেমন জানি হয়ে যায়। অনেক মজা হয়েছে। শীতের সময় সবজি বেশি বেশি খাবেন আপনারা।
আমি আমার রান্না চলে আসছি। আলতো করে একটু নেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন টমেটো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। বলছি না, টমেটো সিদ্ধ করতে অতই লাগে না, যেহেতু কাঁচা টমেটো। আর আলুও সিদ্ধ হয়ে যাবে, আলুগুলো অনেক ভালো। আমার রান্নাটা কিন্তু হাই হিট চলছে, আর একটু কমিয়ে নিলে ভালো হতো, কিন্তু আমার টাইম অনেক হয়ে গেছে, তাই আমি বাড়িয়ে নিছি। যে মানে যতটুকু ঝোল আমি দিয়েছি, এতে আমার টমেটো প্লাস আলু সিদ্ধ হয়ে যাবে। আর মাছ তো এমনি ফ্রাই করা, এটা নিয়ে কোনো টেনশন নেই। কালকের লাইভে আমি একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম মায়ের কথা মনে পড়ে, কারণ মাকে অনেক দিন হয়েছে দেখি না। আর মা কি বলবো, আসলে বয়স হলে কেমন জানি হয়ে যায়, মাও সেরকমের হয়ে গেছে। শুধু সংসার নিয়ে ব্যস্ত, যে মেয়েরা কোথায় আছে, কে কোথায় আছে, একটু যাই দেখি, ওই রকমের টেন্ডেন্সি একটু কমে গেছে। শুধু বাড়িতে থাকবে, বাড়িতে থাকবে, কোথাও যাবে না, এরকমের হয়ে গেছে। কি বলবো, দোয়া করবেন আমার মায়ের জন্য, যেন আমার মা সুস্থ থাকে, বাবাও সুস্থ থাকে। বাবাকে অনেক মিস করি, প্রায় বাবা অনেক মাস হয়ে গেছে বা আমাদের বাসায় আসেনি। আসবে আসবে বলে আর আসা হয়নি। কি বলবো, তারা এত সাংসারিক মনোযোগী, এই বয়সে এসেও এত সাংসারিক মনোযোগী, আমার মনে হয় না এরকমের কেউ আছে। কেন জানি না, তারা এরকমের হয়ে গেছে। এই বয়সে নামাজ পড়বে, হাঁটাচলা করবে, ঘুরবে ফিরবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু তাদের বোঝাতে পারি না। তারা শুধু সাংসারিক সাংসারিক সংসার। সংসার দিয়ে কি হবে? সারা জীবন কি মানুষ সংসার করে বলেন আপনারা? এক সময় না মানে সংসার ছাড়তে হবে। আমরা যেমন যে কেউ একটা চাকরি করলে, চাকরির মানে বয়স হলে, বয়স উত্তীর্ণ হয়ে গেলে অবসরে যায়, সেরকমের তো সংসার কি সারা জীবন কেউ করে? এখন হাঁটবে, চলবে, নামাজ পড়বেন, খাবে, কিন্তু বুঝাতে পারেনি। লাইভে এইসব কথা মানে বলে দিলাম, আর মনে মনে রাখতে পারলাম না, আপনাদের সাথে শেয়ার করলাম, জাস্ট মনটা পাতলা করে দিলাম। অন্যদের সাথে শেয়ার করলে খারাপ, এসে আমার বন্ধুদের সাথে শেয়ার করি। আমার একটা পরিবার, ছোট্ট পরিবার, এই পরিবারে যত সদস্য আছে সবাই আমার আপন, খুবই আপন। যে যেভাবেই দেখুন না কেন, যে যেভাবেই ভাবেন না কেন, কিন্তু আমি মনে করি আপনারা সবাই আমার কলেজের টুকরো। এই ছোট্ট পরিবারের সাথে আমার ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছু শেয়ার করব ডে বাই ডে। সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। এর মধ্যে আমার ফেসবুকে একটু সমস্যা হয়েছিল, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার অনেক অস্থিরতা বেড়ে গিয়েছিল। শুধু আপনাদের আমি মিস করেছি, কারণ কেমন জানি আপনাদের জন্য, সবার জন্য একটা আলাদা মানে টান হয়ে গেছে, যে আমার পরিবারের সাথে আমি যোগাযোগ করতে পারছি না। জাস্ট আপনারাও আমার পরিবারের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। সবাইকে মানে একদিন লাইভ বা অন্য কিছু না করলে আমার ভালো লাগে না। এটা আগে ছিল না, কিন্তু এখন হয়ে গেছে। দিতে দিতে, লাইভ করতে করতে আপনাদের জন্য আলাদা একটা টান হয়ে গেছে। তো সবাই কলিজারা সবাই আমার পাশে থাকবেন। আর একটা কথা বলবো, আমরা তো অনেক ভিডিওই দেখি, ভালো দেখি, মন্দ দেখি, হ্যাঁ, আবার ভালো লাগলে আমরা লাইক দেই। কেন দেই? ভালো লাগে বলে, কিন্তু এখানে লাইক দিলে বা কমেন্টস করলে আমাদের কিন্তু মানে কোনো ক্ষতিও হয় না, কোনো মানে কিছু হয় না, কিন্তু আমরা কেন জানি না একটু এত কষ্ট করে রেসিপি দিচ্ছি, এত করি, ফেসবুকে একটা স্ট্যাটাস মানে দিলে বা কোনো কিছু আপলোড করলে অনেক অনেক কমেন্টস আসে, অনেক লাইক আসে, কিন্তু আমার ফেসবুক পেজে দিলে কমেন্টস খুবই কম আসে, লাইকও কম আসে। কেন আসে জানি না।
এটা আপনারা কেন করেন? সবাই সবাইকে সাপোর্ট করলে কি হয়? আপনারা যাদের আপুরা আছে বাসায় থাকেন, শিক্ষিত আপুরা, কম শিক্ষিত আপুরা, হ্যাঁ, নো সমস্যা নেই, নো প্রবলেম। আপনারা একটা ইন্টারনেট জগতে এত বড় একটা প্ল্যাটফর্ম, আপনারা চলে আসেন। আপনি যে যেরকমের রান্না বান্না করেন, যে যেটা পারেন, আপনার প্রতিভা দিয়ে সবার সামনে ওপেন করেন। আপনাদের মধ্যে যদি কেউ অনেক ভালো কবিতা বলতে জানে, অনেক ভালো ছোট গল্প বলতে পারে, অনেক ভালো গান গাইতে পারে, আর যার যার প্রতিভা সামনে নিয়ে আসুন। সংসার, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা এগুলো সামলেই যদি আপনারা এই ইন্টারনেট জগতে একটু কিছু করতে পারেন, সমস্যা নেই। আপনারা বাসায় বসেই করেন, সব কিছু সামলেই করেন, অবসর টাইমে করেন, তাতে কোনো সমস্যা নেই। সবাই সবাইকে সাপোর্ট করবে। হাজার হাজার লাখ লাখ ব্লগার, লাখ লাখ ইউটিউবার, কোনো কিছুর অভাব নাই। সারা দুনিয়াতে এত মানুষ ইন্টারনেট জগতে আছে, পড়ে আছে, তারপরও এত কৃপণতার কোনো মানে হয় না। সবাই সবাইকে সাপোর্ট। আমরা অনেক অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার, যেমন রেসিপিস বাই সেজাস মম, এই আপুকে অনেক ভিডিও দেখি, তার ভিডিওগুলো লাইক দেয়, তার যে কোনো কিছু আমার লাইক দেয়, কমেন্টস করি। কেন? তারা কি সে কি আমার আত্মীয় হয় না? সে আমার পরিচিত, তাকে তো জীবনেও দেখিনি, তারপরও দেখতে দেখতে কেন আপন হয়ে যায়। তারপর লাকি সুমন ব্লগ, এই আপু যেমন একদম ন্যাচারাল একটা আপু, তার কথাবার্তা, চাল চালন, মানে যত সে লন্ডনে থাকুক আর যাই যেখানে থাকুক, কিন্তু তার কথাবার্তা আমার কাছে অনেক ভালো লাগে। একদম ইনোসেন্ট, যা করবে এরকমের সামনাসামনি একটা কথা বলে দেয়, ভালোই লাগে, সত্যটাই বলে, ভালো, খুব ভালো। কুকিজ বিউটি, কুকি আপু, তারা অনেক ভালো। সবার ব্লগগুলো আমি দেখি এবং সবাইকে আমি সাপোর্ট করি, লাইক দিই, কমেন্টস করি। তারপরে যে আছে আরও অনেক আপুরা আছে। আসলে মানে এখন ব্লগারে বাংলাদেশ ভরে গেছে, সারা বিশ্ব ভরে গেছে ব্লগার। কেন ভরে গেছে? করোনা আমাদের শিখিয়েছে বাসায় বসে একটু বকবকানি, কথাবার্তা, সব কিছু শেয়ার, যে বাসায় বসে যে কিছু একটা করার সুযোগ। আমরা যেমন আগে সিনেমা দেখতাম ছোটবেলায়, আমাদের কাছে সিনেমার মধ্যে কোনো মানুষ দেখলে আমাদের কাছে কেমন লাগতো? জাস্ট এই যে আমরা ভিডিও করি, হাসি পাচ্ছে কথাটা, মানে নিজে নিজেও যে ভিডিওতে আবার নিজেকে দেখছি, তখন মনে হয় যে আমরা সিনেমার মধ্যে ঢুকে গেছি, বা আমাদের দেখছে মানুষ, কেমন লাগে জানি। মানে প্রথমে প্রথমে কেমন লাগতো, কিন্তু এখন মানে ইজি হয়ে গেছে, যেহেতু মানে সোশ্যাল মিডিয়া সব কিছুতেই মানে এখন ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, এখানে সেখানে সব জায়গায় ভিডিও। তো দেখতে দেখতে মানে আর মনে হয় না যেটা মানে অন্য কোনো কিছু। যারা ক্যামেরার সামনে আসতে চান না, আমি বলি আপনারা শালীনতা বজায় রেখে আসেন। ক্যামেরার সামনে এসে যে আপনার উড়াদুরা কিছু করতে হবে সেটা না, শালীনতার মাধ্যমে ক্যামেরার সামনে চলে আসেন, মাথায় কাপড় দিয়ে আসেন, পর্দা করে আসেন। ভালো ইসলামিক বিষয় যদি আপনার জানা থাকে, আপুদের বলছি, আপনারা ইসলাম নিয়ে আলোচনা করেন, সেটা আপনার পর্দা দিয়ে শালীনতা বজায় রেখে আসেন। সেখানে তো ইসলাম বলে না যে আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, আপনি আসেন, আপনার মতো করেন, পর্দা দিয়ে আসেন, যে যেভাবে চলতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার বাইরে গিয়ে হাজার হাজার মানুষের সামনে গিয়ে আপনার কিছু বলতে হবে না। আপনি এখন আমি যেমন কথা বলতে এসেছি, আমি চোখ বুঝে চিন্তা করি হাজার হাজার মানুষ আমাকে দেখবে, শত শত মানুষ, লাখ লাখ মানুষ, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন একসময় দেখবে। এখন তো কেউ দেখে না, হয়তো শতে শতে হাজার হাজার দেখবে, লাখেও, মানে আমার তো লাখ ভিউ নাই। এক সময় না এক সময় হবে, আমি যদি পার্মানেন্টলি আমি এই পেজের সাথে থাকি, এক সময় আল্লাহর ইচ্ছে, আপনাদের দোয়ায়, আপনাদের সাপোর্টে আমি হয়তো লাখ লাখ ভিউ আমার হবে, লাখ লাখ ফলোয়ার আমার হবে, এক সময় হবে। সেই স্বপ্ন আমি দেখি, কিন্তু এখন তো আমার যেটা আছে সেটাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, আমার কাজ করতে হবে। এই ধরেন আমি একটা কাজ করছি, এই কাজটা আমার দেখাতে হবে, আমি কি নিয়ে আসবো, বা আমার কোনো অভিজ্ঞতা থাকলে সেটা নিয়ে আমি আলোচনা করতে পারি, একদম বাসায় বসেই করতে পারবেন। কিন্তু আরে আল্লাহ অমুকে এই কাজটা করছি, এটা কেন করছে, ছোটো লোকই, নোংরামি, এটা ভাববেন না, এটা না ভেবে। আর যারা এই নেট দুনিয়ায় কাজ করে সবাই কিন্তু স্মার্ট এবং শিক্ষিত, ভালো মানুষেরাই কিন্তু আসে। যারা থার্ড কোয়ালিটির
নোংরা মাইন্ডের, তারা কিন্তু নাচানাচি করে। আর যাই হোক, আমরা তো ওটা পারবো না, কখনই পারবো না নাচতে। নাচতে না জানলেও আমরা যতটুকু পারি সেটাই আপনাদের উপহার দিচ্ছি। রেসিপি করে ভালো কিছু বলতে, ভালো কিছু জ্ঞান, যদি আমাদের মনে হয় আমাদের জ্ঞান নিলে আপনারা উপকৃত হবেন, নিতে পারেন। কারণ আমরা কোনো ফালতু কথা নিয়ে ক্যামেরার সামনে কখনো আসিনি, আসবো না। ভালো কিছু, যেই কাজটা আমি উপকৃত হয়েছি সেই কাজটা, সেই কথাটা আপনাদেরকে বলবো। কেন জানেন? যারা ধোঁকাবাজি, যারা ফালতু, তারা মানুষকে ধোঁকা দিয়েই যায়। জাস্ট আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেছি, আমার একটু ধনেপাতা দিতে হবে। আম্মা 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 আম্মা, তাড়াতাড়ি আসেন। একটু উপর থেকে কাঁচামরিচ ছেড়ে দিতে হবে। আস্তে আস্তে এটা গলে যাবে। আম্মা আম্মা, আসেন আসেন আসেন, এক হাত দিয়ে আমি তোর কাঁচামরিচ কেটে দিতে পারবো না, একটু সহযোগিতা করতে হবে। আমি জালটা কমিয়ে দিয়েছি। আর আমার দেখি একটা আলু, দেখি এই কাঁচামরিচ একটু কেসি দিয়ে কাইটে উপর দিয়ে দেন, আমি পারছি না। একটা আলু দেখাবো আপনাদের সিদ্ধ হয়েছে কিনা। এই দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। দেন 2-3টা, একটু ঝোল ঝোল, পাতলা ঝোল, একদম বেশি পাতলা না, ওটা বাসায় খেতে চায় না, তাই আমি অল্প ঝোল করেছি। চলে আসছে তো সবাইকে বলবো, আপুরো ভাইয়েরা, কলিজারা, যদি আপনাদেরও মন চায় সবাই এই প্ল্যাটফর্মে কাজ করেন। যার যার নিজের নিজের প্রতিভা বিকশিত করার একটা সুযোগ আছে। যে যে লাইনে ভালো এক্সপার্ট। ও মাই গড, এতগুলো জাস্ট ফ্লেভারের জন্য, আমার ঝালের কোনো প্রয়োজন নেই, ঝাল আছে ভালো। ওকে। তো কলিজারা, আমি বলবো আপনারা আমাদের সাথে আপনারা চলে আসেন যার যার প্রতিভা নিয়ে। আজ এ পর্যন্ত। আশা করি আমার এই আলু, কাঁচা টমেটো আর রুই মাছের পাতলা ঝোল রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো, সে পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যেতে নাহি মন চায় তবুও চলে যেতে হয়। টাটা, বাই বাই।